নমস্কার, হেল্পলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। আজকে মূলত অন্যান্য বিষয়গুলো থেকে একটু আলাদা রকম একটি বিষয় নিয়ে কথা বলবো, মেডিটেশন। ব্যথার ক্ষেত্রে মেডিটেশনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, একটু অন্যরকম, কারণ ব্যথার ক্ষেত্রে মেডিটেশন, জানি আমরা ব্যথা হলে ওষুধ খাই সাধারণত, বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যাই, তবে ব্যথার ক্ষেত্রে মেডিটেশনের ভূমিকা, অর্থাৎ ব্যথার চিকিৎসায় মেডিটেশনের কি ভূমিকা রয়েছে? আমরা জানি মেডিটেশন সেই পৌরাণিক যুগ থেকে আমরা জানি যে মেডিটেশন কতটা গুরুত্বপূর্ণ, এবং ভগবান তারাও কিন্তু মেডিটেশনের মধ্যে দিয়ে যেতেন, আমরা যেটা জানি পৌরাণিক উপাখ্যান যেটা রয়েছে। এবং এখনকার দিনেও আমরা বিভিন্ন যোগ ব্যায়ামের মাঝে কিন্তু মেডিটেশনটাকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে পাই। এবং যে কোনো কারণে মনোবিজ্ঞান সেই মতেও কিন্তু বলা হয় যে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট যারা রয়েছে তারা বলে যে কোনো মানসিক সমস্যা হোক, মেডিটেশন করা কিন্তু অত্যন্ত জরুরি, নিজের মনকে শান্ত রাখা। তবে এই ব্যথার ক্ষেত্রে মেডিটেশন কতটা উপকারী, কিভাবে উপকারী, আজ কিন্তু সেই বিষয়ে কথা বলবো। আর যিনি গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর হীরক বিশ্বাস। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। এই যে আজকে আমরা যে বিষয়টি বেছেছি যে ব্যথার চিকিৎসায় মেডিটেশনের কি ভূমিকা, এই বিষয়টি কি আসলে, আমি সেটা প্রথমে জানতে চাইবো। তবে এটাও বলে রাখি যে মেডিটেশন তো অনেক বড় জিনিস, যেটা তুমি বললে যে পৌরাণিক যুগ থেকে, মানে অনেক পুরোনো দিন থেকে এটা আমাদের ধারণাটাও অনেকটা ওই মানে স্পিরিচুয়াল দিকটাতেই বেশি চলে আসে। তো আমি আজকে কিন্তু সেই জন্য মানে আমাদের ব্যথার চিকিৎসার সাথে মেডিটেশনের ঠিক মানে যে জায়গাগুলোতে কানেকশন, সেইগুলো নিয়েই বেশি মানে আলোচনা করতে চাইছি। ব্যথা চিকিৎসায় কি ভূমিকা পালন করতে পারে মেডিটেশন? আচ্ছা, এবার ব্যথা প্রথমেই বুঝতে হবে যে ব্যথা আমাদের মানে অ্যাকিউট ব্যথা আর ক্রনিক ব্যথা, আচ্ছা, এই কথাগুলো মোটামুটি আছে। অ্যাকিউট ব্যথার ক্ষেত্রে আমরা কিন্তু মেডিটেশনকে আমরা ধরি না চিকিৎসার মধ্যে। অ্যাকিউট ব্যথা আমি বলে দিচ্ছি, কেটে গেল, ভেঙে গেল, সঙ্গে সঙ্গে যে ব্যথাটা, সেটা তো আমাদের মানে চিকিৎসা করতেই হবে, মেডিকেল তারপরে সার্জিক্যাল, যেগুলো আর কি আমাদের আমরা জানি। এবার ক্রনিক ব্যথাটাতেই হচ্ছে আমাদের মানে এই মেডিটেশনের ভূমিকাটা খুব একদম ডাইরেক্টলি চলে আসছে। তো এবার ক্রনিক ব্যথাতে কি হচ্ছে আমাদের, এগুলো তো বুঝতে হবে, কারণ মেডিটেশনটা তো অনেক মানে সেই ওষুধ খাইয়ে দেওয়ার মতো জিনিস না। ওষুধ খেলাম প্যাসিভ ভাবে, যেটা সেটা নয় মেডিটেশন। সেই জন্য আমি যেটা বলছি যে এটা একটা টেকনিকটাকে আমরা শেখাতে গেলে তাকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে। এবার আমার কাছে যিনি আসছেন, আমরা ধরে নিচ্ছি যে তার কাছে মানে এই জিনিসগুলো অজানা। তো সেই জন্য বোঝাতে গেলে আমি প্রথমে বলবো ক্রনিক পেইন আর অ্যাকিউট পেইনের ডিফারেন্স। পেইন কি? আমাদের শরীরে কোনো আঘাতজনিত কারণে টিস্যু ড্যামেজ হলো, সেটাকে আমার ব্রেন যখন বুঝতে পারছে সেটাই পেইন। তো এইবার অ্যাকিউট যখন সদ্য হচ্ছে, তখন এটা এই ট্র্যাকটা আমরা পাথওয়েগুলো আমরা দেখতে পারি। এখন তো সবার কাছেই মানে নলেজ একেবারে অ্যাভেলেবেল। তো এই যে ট্র্যাক যেটা, সেটা সিম্পল, আমাদের যেখানে ইনজুরি হচ্ছে সেখান থেকে মানে পাথওয়ে দিয়ে আমাদের স্পাইনাল কর্ডে পৌঁছচ্ছে, স্পাইনাল কর্ড থেকে সেটা তারপর ব্রেনে যাচ্ছে। এই যে পাথওয়ে, এটা অ্যাকিউট পেইনের ক্ষেত্রে মানে খুবই সহজ সরলভাবে ব্যথার অনুভূতিটা আমরা, এবং এটা তো আর সব সময় হচ্ছে না, কখনো কখনো হঠাৎ কোনো কারণে দুর্ঘটনাজনিত অ্যাকিউট একটা ব্যথা হলো, তখন আমাদের সেই মানে ব্যথার যে পাথওয়ে সেটা মানে অ্যাকশন করলো। কিন্তু ক্রনিক পেইন কি হচ্ছে? ক্রনিক পেইনে দেখা যাচ্ছে আমাদের অ্যাকিউট ব্যথা কোনো কারণে হয়েছিল, কোনো এক সময় হয়েছিল, সেটা ট্রিটমেন্ট হয়েছে এবং সেই ব্যথার কারণটাও হয়তো তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ট্রমা, মেন্টাল ট্রমা হতে পারে। আমাদের দুর্ঘটনা হলে তো তার সাথে একটা এটা থেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস যেটা হয় সেটা। তো এই জিনিসগুলো বেশি চলে আসে। আমরা দেখছি একটা ক্রনিক মানে ব্যথার যারা রুগী, তাদের বাইরে মানে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না কোনো সেখানে ব্যথা, কাটা বা কিছু। এবার দেখা যাচ্ছে ফ্র্যাকচার হয়েছিল, ফ্র্যাকচারটা ডাক্তারবাবু যা ট্রিটমেন্ট করেছেন। এবার ফ্র্যাকচারের ট্রিটমেন্টে অনেক সময় ইউনিয়ন ব্যাপারটা তো একটা আপেক্ষিক, মানে কিছুটা একদম সেই আমাদের যেটা ন্যাচারাল ইউনিয়ন সেটা নাও হতে পারে, কিছুটা সেখানে একটা ব্যথা থাকতে পারে। তারপরে স্ট্রেসের একটা অ্যাসোসিয়েশন, মানে আমার দুর্ঘটনা ঘটেছিল সেই স্মৃতিটা থেকে গেল।
এরপরে কি হলো, ক্রনিক ব্যথাটা যখন আমার ওখানে ইউনিয়নের একটা ব্যাপার বললাম মানে যে ওটা ইউনিয়ন মানসিকভাবে মানে হচ্ছে এফেক্ট করছে। মানসিকভাবে অ্যাটাক করছে, হ্যাঁ। মানসিক, এই মানসিকটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বলতে চাইছিলাম। তো এই যে ট্র্যাক, আমি অ্যাকিউট ব্যথার জন্য যে রাস্তাটা আমি বলছিলাম, সেই রাস্তাটা যতটা সহজ সরল, ঘাটা শুকিয়ে গেল, ব্যথার রাস্তা বন্ধ হয়ে গেল, আমার ব্যথা একটু স্মৃতি হয়ে থাকলো খুব বেশি হলে। কিন্তু ক্রনিক ব্যথাটা আমার যে রাস্তাটা, ওটা চলতে থাকছে, তো চলতেই থাকছে। কেন চলতে থাকছে সেইটাই আমাদের বোঝার। আচ্ছা। তো এই যে রাস্তা, এটা আমি মানে বোঝানোর জন্য বলি, এটা একটা আগাছার মতো। আগাছাতে আমি মেন যে আমি মানে লতাটাকে আমি দেখতে পাচ্ছি বা কাণ্ডটাকে দেখতে পাচ্ছি, রাস্তাটা দেখতে পাচ্ছি, তার সাথে না বেশ কিছু লুপ তৈরি হয়ে যায়। এইবার প্রথমে বলছি যে ক্রনিক ব্যথা আসছেটা কেন। আমরা ক্রনিক ব্যথা কখন বলি, যে 3 মাস 6 মাসের বেশি যদি আমি কোনো জায়গায় ব্যথা অনুভব করি, তখন সেটাই ক্রনিক রূপ নেয়। আচ্ছা। এই যে ক্রনিক রূপ নিচ্ছে, তার মানে কি হচ্ছে, এই আগাছা কথাটা কেন ব্যবহার করলাম। একটা গাছ মানে মানে লতা গাছের কথা ভাবুন, এর শাখা প্রশাখা যত বাড়তে থাকছে, তত আমরা তাকে কিন্তু আগাছার পর্যায়ে ফেলে দিচ্ছি। তো এখানে শাখা প্রশাখাগুলো হচ্ছে লুপ। একটা ক্রনিক ব্যথা যেখানে আমার মানে যেখানে ব্যথার উৎপত্তি, সেখান থেকে আমার ব্রেনে পৌঁছানোর জন্য যে সহজভাবে যেখান দিয়ে যাওয়ার কথা, তার সাইডে সাইডে অনেক লুপ তৈরি করে দিচ্ছে। কেন? তার কারণ হচ্ছে, আমরা বাড়িতে যেরকম ইলেকট্রিক সার্কিট দেখতে পাই, একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে যদি কন্টিনিউয়াস কারেন্ট যেতে থাকে, তো এইবার কিছুদিন পর আমি দেখতে পাই সেখানে শর্ট সার্কিট হচ্ছে, ইনসুলেশন ড্যামেজ হচ্ছে। এইবার আমাদের ব্রেনের যে এই ইলেকট্রিক ওয়্যার, এটা তো ব্রেনের টিস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে বা নার্ভ টিস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে। তার সাইডে ইনসুলেশন গুলো যদি ড্যামেজ হয়, বা এই লুপগুলো কি কি তৈরি হচ্ছে, যেরকম আমি বুঝিয়ে বলি, আমার ব্যথা যখন ক্রনিক 1 বছর ধরে আমি একটা জায়গায় ব্যথা পেয়েই যাচ্ছি, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা। এইবার ব্যথার জন্য আমি হাঁটুটাকে নড়াতে চাইছি না, নাড়ালেই আমার হাঁটুতে ব্যথা হবে। ইনিশিয়েশন নিতে চাইছি না, মানে মানে আমি ইনঅ্যাক্টিভ হতে চাইছি। এটা একটা, এর জন্য একটা এনার্জি লেভেলে আমার একটা মানে নেগেটিভ একটা লুপ তৈরি করছে। ঘুমের একটা নেগেটিভ লুপ তৈরি করছে, ঘুম হচ্ছে না, অনিদ্রা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভয় লাগছে। মানে বিগত দিনে ঘটে যাওয়া একটা সমস্যার কারণে একের পর এক নতুন করে সমস্যা তৈরি হচ্ছে, সমস্যা এগুলো কিন্তু বুঝতে হবে, যেগুলো স্ট্রাকচারালিও কিন্তু লুপ তৈরি হয়ে যাচ্ছে। মানে এইবার আমি বলি, অ্যাকিউট ব্যথাটার সঙ্গে আমি বারবার তুলনাতে আসবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের ব্যথা জনিত কারণে শরীরে স্ট্রেস, আমরা স্ট্রেস বলেই থাকি। এবার স্ট্রেস কি হয়, স্ট্রেসের জন্য আমাদের শরীরে কিছু কেমিক্যালস আমাদের জমে যায়। সেগুলো আমি অত নামের মধ্যে যাচ্ছি না। এই যে স্ট্রেস কেমিক্যাল গুলো, এইগুলো অ্যাকিউট ব্যথা সেরে গেল, ওদের ভূমিকা শেষ। কিন্তু ক্রনিক ব্যথাতে এই স্ট্রেস কেমিক্যাল গুলো জমতে জমতে, আর তার সাথে আমি বললাম এই যে লুপের গল্পগুলো, লুপগুলো কিন্তু সায়েন্টিফিক ভাষা ব্যবহার করছি, এগুলোকে আমরা লুপই বলে থাকি। আলাদা আলাদা ট্র্যাক আরো তৈরি হয়ে যাচ্ছে ব্রেনের মধ্যে। মানে শরীরের যে কোনো জায়গায় শরীরের সমস্যা হতে পারে, শরীরের সমস্যাগুলো থেকে হচ্ছে, কিন্তু আসল খেলাটা হচ্ছে ব্রেনে। এক্স্যাক্টলি। ব্রেন এমনই একটা জিনিস, আমি তো মেডিটেশনের ভেতরে ঢুকবো না, তবু একবার বলে থাকি, মেডিটেশন মানে বোঝানোর জন্য, মেডিটেশন আমরা এই যে এগুলো সব, এগুলো কিন্তু টেকনিকে আমি আসবো, যদি তোমার প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই টেকনিক সিম্পলি আমি কিছু টেকনিক আমি বলে দেবো। কিন্তু সব টেকনিকেরই আমাদের টার্গেট বা পারপাসটা হচ্ছে, আমাদের একটা খটোমটো শব্দ বলবো, সেটা হচ্ছে সাবকনসিয়াস। আমরা কিন্তু কনসিয়াস মাইন্ডে সবসময় থাকি, আমাদের কনসিয়াস মাইন্ড খুবই ক্ষুদ্র। এটা কিন্তু বোঝার, যে একটা সমুদ্রের মধ্যে এক বিন্দু জলের মতো হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড, আর সাবকনসিয়াসটা বলছে আমরা ব্রেনের ভেতরটা তো দেখতে পাই না, আমরা আয়নার সাহায্যে বডিটাকে দেখতে পাই, সবই দেখতে পাই। এই ব্রেনটাই হচ্ছে আমাদের সাবকনসিয়াস। এর মধ্যে যে ওই যে ছোট ছোট লুপ বললাম, অনেক নেগেটিভ ট্র্যাক বললাম, এইগুলোকেই আমরা, যারা মেডিটেশন টেকনিক সিনসিয়ারলি করেন, যাদের অ্যাপটিটিউড মেডিটেশন, মানে এক একটা বিষয়ে তো এক একজনের, যেরকম ক্রিকেট খেলা, বোঝানোর জন্য বলছি আর কি, মেডিটেশনের এক একজনের দেখা যাচ্ছে আমাদের একটা সিটিং, দুটো সিটিং এই তারা খুব ভালো করে বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি, কোথায় যেতে বলছি, পারপাসটা কি। তেমনি এই টেকনিক আমরা শেখাই। তো এই টেকনিকগুলোর মাধ্যমে আমাদের পারপাসটা হচ্ছে এই নেগেটিভ স্ট্রেস গুলোকে আস্তে আস্তে কাটিয়ে ওঠা। 2 নাম্বার হচ্ছে
আমাদের ব্যথার চিকিৎসা যেটা করছি সেটার মেনটেনেন্স, মানে আমি ডাইরেক্টলি আমি এখনো বলছি না কাউকে যে আমি হ্যাঁ মেডিটেশন করলাম আমার ব্যথা সেরে তাহলে যাবে। প্রশ্ন তৈরি হলো, একটু যদি জানতে চাই, এই যে বললেন যে শরীরের যে কোনো জায়গার যে কোনো ব্যথাই হতে পারে, এবং সেটার থেকে একটা সময়ের পরে কি মানসিকভাবে যে এই প্রভাবটা তৈরি করে, মানসিকভাবে একটা অস্থিরতা, এবং যার ধরুন মেডিটেশনের কথা বলছেন, সেক্ষেত্রে শরীরের যে ব্যথাটা যেটা ক্রমশ হচ্ছে সেটা কি হিল হচ্ছে? মানে মানসিকভাবে তো না হয় নিজেকে আমি স্থির করার চেষ্টা করলাম বিভিন্ন রকম ভাবে, এইভাবে যে আমি মেডিটেশনের শরীরের পদ্ধতিগুলো বললাম। স্ট্রাকচারের ব্যথা যখন আমার কোনো জয়েন্টে হচ্ছে, মেনলি তো জয়েন্ট, লিগামেন্ট, এগুলোতে ব্যথা হচ্ছে। জয়েন্টে যখন ব্যথা হচ্ছে আমাদের একটা ডিফেন্স মেকানিজম আছে শরীরে, যেরকম পেটে ব্যথা হলে পেটে হাত দিলেই পেটটার মাসেলটা আমরা শক্ত করে দিই যাতে আমার ব্যথাটা না লাগে, তেমনি জয়েন্টেও তাই। এইবার এটা একবার দুবার হলো ঠিক আছে, ওটা রিফ্লেক্সে পরিণত হলে কি হচ্ছে, ওই মাংসপেশিগুলো ও একদম টান টান হয়ে যাচ্ছে। তো আমরা একটা কথা, আমরা তো এখন মাসেল রিল্যাক্সেশন আমরা জেনেই গেছি, কোমরে ব্যথা হলো কি বলছে ডাক্তারবাবু, বলছে যে জিরোডল এসআর, রিল্যাক্সেন জিরোডল এমআর। এমআর কথাটা আমরা শুনে থাকি খুবই, মাসেল রিল্যাক্সেন। তো এবার মাসেল রিল্যাক্সেন কেন আমি দিচ্ছি, যে জায়গায় ব্যথা সেই জায়গাটার মাসেলটা আরো টেনে ধরে থাকছে, তো সেই জন্য আমরা মেডিটেশনে রিল্যাক্সেশন শেখাই। আচ্ছা, প্রশ্নটা এবার সবার মনে আসবে যে মেডিটেশনের রিল্যাক্সেশন আর ওই ওষুধ খাওয়া রিল্যাক্সেশন কি সেম? একদম। এর উত্তর হচ্ছে ওষুধ খাওয়া রিল্যাক্সেশন আমি দীর্ঘদিন ধরে আমি চালাতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের মেইনটেনেন্সের জন্য আমাদের মেডিটেশনের মাধ্যমে যে রিল্যাক্সেশন পাবো সেটাকে আমি আজীবন ব্যবহার করতে পারবো। আর 2 নাম্বার হচ্ছে, আমি যদি বলি যে কোনটার শক্তি বেশি, মেডিটেশনের রিল্যাক্সেশন, মাসেল ওষুধের মাধ্যমে যে রিল্যাক্সেশন একই রকম। তাহলে সেটা শরীরের ব্যথার ক্ষেত্রে কিভাবে সাহায্য করবে? শরীরের ব্যথার ক্ষেত্রে রিল্যাক্সেশন করলেই, এটা আমরা যখন কোনো জায়গায় একটা ক্রনিক ব্যথা থাকে তখন এটা মাসেল টট হয়ে থাকে, মাসেল পেশিগুলো টান টান হয়ে থাকে, লিগামেন্ট টান টান হয়ে থাকে, তো আমরা রিল্যাক্সেশন শেখাই। এইবার আমি মেডিটেশনের টেকনিকগুলো একবার জাস্ট নাম বলে দিচ্ছি, কারণ সবার মেডিটেশন নিয়ে ধারণা হচ্ছে জপ তপ চ্যান্ট এইসবগুলো। হ্যাঁ, ওগুলো আছে মেডিটেশনের মধ্যে। মেডিটেশন মূলত যেটা হয় ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন বলে আমরা একটা মেডিটেশন জানি, যেগুলো আমরা আমাদের প্রিয় দেবদেবীর নাম হতে পারে, মন্ত্র হতে পারে, এগুলোকে আমরা উচ্চারণ করতে থাকি। এই আমাদের পার্সোনালিটি অনুযায়ী প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা, সেই রকম আমাদের মেডিটেশনের এই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন সবার ক্ষেত্রে কিন্তু ম্যাচ করে না। কিছু কিছু মানুষকে আমরা যদি ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের কথা বলি, তার মাইন্ড সেট আপকে আমাদের বুঝে নিতে হয়, তাদের কাছে এটা একটা মানে কোনো ভালো কিছু না, তারা ওটাকে মানে পছন্দই করেন না। সেই জন্য আমরা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন সবার জন্য দিই। মেডিটেশনের ভাগগুলো একটু জানতে চাই। মেডিটেশনের ভাগে আমি আসছি। ট্রান্সেন্ডেন্টাল যেটা বললাম সেটা হচ্ছে এই চ্যান্টিং গুলোর মাধ্যমে আমরা মনকে কনসেন্ট্রেট করি। আমরা যেটা আমি নিজেও ছোটবেলায় যেগুলো শিখেছি সেগুলো বলতে এটাকেই জানতাম যে লোটাস পশ্চারে বসে আমার কনসেন্ট্রেশন, এটাই যেন মেডিটেশন। এবার আমি আরো ভাগগুলোর কথাতে আসছি, যেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালের আবার একটা আমরা প্যাসিভ ভ্যারাইটি আমরা এনেছি এখন অ্যাডভান্স মেডিটেশনে, যেটা হচ্ছে প্যাসিভ। কেন বলছি, এই মানে এটা হচ্ছে প্যাসিভ, যে আমি ধ্যান করে যাব, একটাই মন্ত্র বলে যাব, একটাই শব্দ বলে যাব, আমার মনটা আস্তে আস্তে একাগ্র হবে এবং সমস্ত চিন্তাগুলো, নেগেটিভ স্ট্রেসগুলো দূরে চলে যাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো কিন্তু একদম মিরাকলের মতো কাজ করে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কাজ করে না, কারণ ও চ্যান্ট করতে করতে তার মন হচ্ছে একটা 1.5 বছরের বাচ্চা ছেলেকে আপনি ছাদের উপর ছেড়ে দিয়েছেন, দিয়ে বসে আছেন, এরকম ব্যাপার। মানে একটু অন্য মানুষ করলে মন কোন দিকে চলে যাবে কোনো ঠিক নেই। তো এবার সেখানে আমরা বলি যে অ্যাক্টিভ চ্যান্টিং আমরা করতে বলি। যেরকম আমি ধরুন এখানে, আপনারা এটা স্পিরিচুয়ালি নেবেন না, একটা শব্দ আমি ধরুন বলে ওম নমঃ শিবায় আমি বলছি, তো এখানে আমরা বলছি, তাহলে ওই শব্দটা বলার সাথে সাথে আমরা ওইটাকে ভিজুয়ালাইজ করছি, তাহলে আরেকটু আমি বেঁধে রাখতে পারলাম মনটাকে। তো এটা হচ্ছে মানে ট্রান্সেন্ডেন্টালের মোটামুটি 2টো ভাগ গেল। মানে যে কোনো একটা চ্যান্টিং করলে যাতে মন স্থির থাকছে, এবং তার ফলে আমি যেগুলো নেগেটিভ ট্র্যাক গুলো আমাদের ব্রেনে, আমি সাবকনসিয়াস বললাম ব্রেনের মধ্যে অনেক লুপ ডেভেলপ করছে, নেগেটিভ ট্র্যাক তৈরি হচ্ছে, সেগুলো থেকে আমি আস্তে আস্তে পজিটিভের দিকে নিয়ে আসতে পারছি। এরপরে আমরা যেগুলো খুব প্র্যাকটিক্যালি যেগুলো করাই সেগুলো হচ্ছে রিল্যাক্সেশন থেরাপি। রিল্যাক্সেশন থেরাপির মধ্যে খুবই ইন্টারেস্টিং এইগুলো, মানে যে কেউ
খুব তাড়াতাড়ি এগুলোর এফেক্ট পায়, সেগুলো হচ্ছে কন্টেম্পলেটেশন বলে একটা কন্টেম্পলেটেশন অফ নেচার হতে পারে। আচ্ছা। কন্টেম্পলেটেশন অফ নেচার যদি আমি খুব সংক্ষেপে বুঝিয়ে বলি, যেটা হচ্ছে আমরা নেচারের মধ্যে আমাদের যে সেন্স অর্গানগুলো আছে তা কিসে কিসে স্টিমুলেটেড হয়, যেরকম শব্দ, হুম। বিভিন্ন শব্দ আমাদের সারাউন্ডিংসে হতে থাকে। আচ্ছা। কিন্তু আমাদের মাইন্ড যখন স্ট্রেসফুল থাকে বা এমনিতেই আমরা যখন কাজ করতে থাকি, তখন কিন্তু কোনো শব্দই আমরা সেরকম শুনতে পাই না, দুই একটা খুব বেশি আওয়াজ যেগুলো শুনতে পাচ্ছি। এইবার আমরা যখন ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের মাধ্যমে, কন্টেম্পলেটেশন অফ নেচারের মাধ্যমে আমরা ওই শব্দগুলোর মধ্যে ডিপে ঢুকতে শুরু করি, একটু একটু করে আমরা কিন্তু ডিপে চলে যাই। মানে প্রথমে আপনি উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনি ঘরের মধ্যে বসে আছেন, ফ্যানের শব্দটা শুনতে পাচ্ছেন, এরপর আপনি আস্তে আস্তে যখন মনটাকে আরেকটু ডিপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখন দেখলেন আরো অনেক কিছু শব্দ হতে থাকছে। তেমনি এটা অনেক সময় আমরা ন্যাচারাল মানে সারাউন্ডিংসে গিয়ে আমরা ধরুন একটা ঝর্ণার ধারে বসে বসে আমরা কন্টেম্পলেট, এগুলো রিল্যাক্সেশন। আমি এগুলো ডেপতে যাচ্ছি না, আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি এখানে মেডিটেশন শেখাতে আসিনি, আমি শুধু কানেকশনটা বোঝাতে এসেছি। আচ্ছা। তো এই যে রিল্যাক্সেশন শেখাচ্ছি, এটা একটা কন্টেম্পলেটেশন অফ নেচার বলে। আর মানে এগুলো দীর্ঘমেয়াদী ব্যথার আরেকটা ক্ষেত্রে খুব কতটা ইন্টারেস্টিং কার্যকর? আছে, এটা আচ্ছা। শুনলে ভীষণ অবশ্যই, ভালো লাগবে, বলুন। যেটা হচ্ছে বডি ইমেজ স্ক্যানিং। আচ্ছা, সেটা কি? আমাদের মাইন্ড না, দেখবেন একটা জিনিস আমি বলছি, ধরুন একটা ডিফিউজ ব্যথা হচ্ছে, মাথায় কোথায় ব্যথা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, প্রচন্ড একটা বিরক্তিকর লাগছে, ডাল একটা ব্যথা হচ্ছে, বা বডির যে কোনো একটা জায়গায়। আমরা অনেকে যারা খুব মানে এগুলো নিয়ে ভাবি বসে বসে, বা যে সাফার করছে সেরকম করে খুঁজছে কোন জায়গাটায় হাত দিলে পয়েন্ট খোঁজার চেষ্টা করছে, একটা টিপিক্যাল একটা, তারপরে দেখলো হ্যাঁ একটা জায়গায় পয়েন্টে যখন আমি লোকালাইজ করতে পেরেছি, আমার মনের অনেকটা মানে আনন্দ পেয়ে গেলাম যে অন্তত পাওয়া গেছে। তো এই যে বডি স্ক্যানিং, এগুলো কিন্তু সাইকোলজি এবং বডি স্ক্যানিং, বডি ইমেজ স্ক্যানিং একটা মেডিটেশনের টেকনিক আছে। সেই টেকনিকে আমরা ওই লোটাস পশ্চার বা যে কোনো একটা কমফোর্টেবল পশ্চারে এটা শেখায়। এটাও কিন্তু সেক্ষেত্রে কত relaxation। তাড়াতাড়ি কার্যকর হয় সেটা? এগুলো খুব তাড়াতাড়ি কাজ করে, তাও কারণ মোটামুটি? আগেই আমি বলছি এগুলো ডাইরেক্ট মেডিসিন খাওয়ানোর মতো তো আমরা করি না। কারণ দেখুন, প্রথমে আমাদের মেডিসিনের শরণাপন্ন হতেই হয়, মেডিসিন, মাসেল স্ট্রেংথেনিং, এগুলো শরণাপন্ন। কিন্তু লং টার্মে এগুলো আমরা যদি দিই, তখন পেশেন্ট নিজেই বুঝতে পারে যে এগুলোই হচ্ছে আমার প্রয়োজন। মানে চেঞ্জেস গুলো দেখতে পায় তারা? চেঞ্জেস গুলো খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে। এবং এগুলো তো আমি তো আগেই বললাম যে টেকনিক, এগুলো কিন্তু মানে পুরো মেডিটেশন বললে ভুল হবে, এগুলো মেডিটেশনের টেকনিক। এবার টেকনিক কে সঙ্গে নিয়ে কে কতটা এগোতে পারছে, সেটা তো তার অধ্যাবসায়ের উপর নির্ভর করছে। অবশ্যই। কে কতটা তার উপর ট্রাস্ট, ভরসা করতে পারছে, বা ট্রেনিং কার কাছ থেকে হচ্ছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে মেডিটেশন, আমরা পেইন রিলেটেড মেডিটেশন শিখাই, ওই জন্য জেনারেল যে কোনো জায়গায় যারা মেডিটেশন শেখান, আমরা নিজেরাই মেডিটেশন শেখাই, যেসব রোগীদের মানে মেডিটেশন সেটা দরকার সেই আছে। মেডিটেশনের সাথে এই মেডিটেশনের হ্যাঁ, একটা তফাৎ রয়েছে হ্যাঁ, তাহলে? এখানে আমি কিন্তু আরেকটা জিনিস, যেটা মাইন্ডফুলনেস, ওটাই আমি এখনো বলিনি। মাইন্ডফুলনেসটা আমরা মানে ব্যথার চিকিৎসাতে আমরা মাইন্ডফুলনেসটাকে প্রায়োরিটি দিই, এবং তার এটাও রিল্যাক্সেশন টেকনিক। মাইন্ডফুলনেস একটা পদ্ধতি। আর একটা যেটা হচ্ছে, যারা খুব রিজনিং নিয়ে চলতে ভালোবাসে, তাদের জন্য মোস্ট মডার্ন টেকনিক অফ মেডিটেশন, অটো সাজেশন। এটাকে মেডিটেশন মনেই হবে না শুনে, এটা আচ্ছা। পুরোপুরি লজিকের ওপর। যেরকম আমরা কম্পিউটার চলে বিভিন্ন লজিকে, ল্যাঙ্গুয়েজ, আমাদের ব্রেনও তো লজিকের ওপর চলে। তো এই লজিক দিয়ে আমাদের মানে সাবকনসিয়াসের ভেতরে তলিয়ে যাওয়া, এবং সাবকনসিয়াসের ভেতরে আমরা কেন তলিয়ে যাবো? সাবকনসিয়াস কথাটা তো আমাদের কাছে, আমাদের কি এমন দরকার আছে সাবকনসিয়াসটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিবিম্ব, আমাদের ব্রেনের ভেতরকার, যেটা কিনা আমরা এমনিতে প্রত্যক্ষ করতে পারি না। তো সেই মেডিটেশনের কিন্তু আলটিমেট উদ্দেশ্য সাবকনসিয়াসকে জানা। যে যতটা সাবকনসিয়াসকে 100% জানা কোনো মুনি ঋষি কারোর পক্ষে সম্ভব না, কিন্তু যে যতটা তার ভেতরে ঢুকতে পারে, আচ্ছা, তার মানে সে ততটা লাভবান হয়। এখনো পর্যন্ত কি ধরনের পেশেন্ট আপনার কাছে এসেছে যে এই পদ্ধতি অবলম্বন করে মোটামুটি একটা ভালো জায়গায় আছে এই মুহূর্তে, শারীরিক ভাবে সাথে মানসিক ভাবে? পেইনের সমস্ত ধরনের, অল ওভার, সেখানে মেইনটেনেন্স থেরাপিতে মেডিটেশন ভীষণ কার্যকরী।
আচ্ছা আমরা সব পেশেন্টকেই, আমি প্রথমেই বললাম আমাদের মেডিটেশনে পার্সোনালিটিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মেডিটেশন একটা লার্নিং। এবার তার পার্সোনালিটিকে আমরা চেক করে নিই। যদি এবার আমাদের কাছে পেশেন্ট আসে খুব শর্ট টার্মের মধ্যে রেজাল্ট পেতে, তো সেই জন্য আমরা প্রথমে মেডিটেশনের মধ্যে যাই না। এইবার আমরা পেশেন্টকে ওষুধের মাধ্যমে ঠিক করি। পেশেন্ট ওষুধ খেয়ে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমাদের যে অসুখটা আমরা যে মেডিসিনের মাধ্যমে মানে সাইকেলটাকে যদি আমরা ব্রেক করে দিতে পারি, তারপরে ওটা লং, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্ট আর ওই অসুখটাতে আর সে সাফার করে না। আমি এরকম একটা 28 বছরের ছেলের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেরকম পায়ে তার অ্যাঙ্কেলে পেশেন্ট অ্যাকচুয়ালি তার হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, তো হঠাৎ করে পা ফুলে গেল, প্রচন্ড যন্ত্রণা। বেশ। তো আমরা যেসব ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করলাম। মোটামুটি 3 সপ্তাহের একটা কোর্স করার পর তার ব্যথাটা আস্তে আস্তে চলে গেল। তারপর সে এসে বললো, ডাক্তারবাবু আর ওষুধ খেতে হবে কি, আমার তো ব্যথার নেই। তো আমরা সেক্ষেত্রে দেখলাম ঠিক আছে, তোমাকে এখন ওষুধ খেতে হবে না, তুমি ফলো আপে, তোমার যদি অসুবিধা হয় তাহলে এসো। সে কিন্তু আমার কাছে ফলো আপে এসছে শুধু সেইটুকু জানানোর জন্য 3 মাস পর, যে আর ব্যথাটা আসেনি। তো ব্যথার এই যে ক্রনিক ব্যথার, ওর অ্যাকচুয়ালি ওর একটা ক্রনিক কম্পোনেন্ট ছিল। ক্রনিক ব্যথার একটা সাইকেল তৈরি হয়, সাইকেলটাকে ব্রেক করে দিতে পারলে সেটা কিন্তু আর ফিরে আসে না, এরকম কিছু কিছু ক্ষেত্রে আসে। কিন্তু বাকি ক্ষেত্রে আমরা কিন্তু সে যদি আবার এসে বলে যে ডাক্তারবাবু আবার তো এসছে, তখন আমরা ইনিশিয়ালি ওষুধ দিয়ে ব্যথাটাকে সারিয়ে তারপর মেইনটেনেন্স তার ক্ষেত্রে কি এই বিষয়টি অর্থাৎ এই মেডিটেশনের পন্থা অবলম্বন করে সে অবলম্বন করি, উপকৃত হয়েছে? মেইনটেনেন্স হিসাবে আমরা মানে সেটা। আচ্ছা, না আপনি যেমনটা বললেন তার ব্যথা খানিকটা সেরেই গেছে, নেই এখন, তাহলে তার ওই মনের মধ্যে কিছু সমস্যা হচ্ছিল, মানে সেই ব্যথাটার জন্য, বিগত দিনের সমস্যাটার জন্য, যার জন্য তাকে মেডিটেশনের পন্থা অবলম্বন করতে হলো বা কিছু? না, যাদের মানে আর ঘুরে আসছে না তাদের ক্ষেত্রে সে কাজের মধ্যে, অ্যাক্টিভিটির মধ্যে চলে গেলে ঠিক আছে, তাকে আর এইসবের মধ্যে কিছু করতে হবে। তাহলে মেডিটেশনে যারা মানে এই পন্থা অবলম্বন করার জন্য যারা এসছে বা যাদেরকে আপনি এই রাস্তা দেখিয়েছেন, তারা কত তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছে? তারা 100% রেজাল্ট পায়। তারা তারপর এসে আমাকে বলে যে আর ওষুধ খাওয়ার দরকার হচ্ছে না, এবং ব্যথাটাও আমার আর নেই, তবে আমাকে একটা সময় দিতে হচ্ছে। তারা খুব হ্যাপি। মেডিটেশনের মাধ্যমে তার রিল্যাক্সেশন হচ্ছে, ব্যথাটা আর ফিরে আসেনি। আর তার সাথে আমরা মাসেল স্ট্রেংথেনিং ওগুলো শেখাই, কারণ আমাদের ক্রনিক ব্যথাতে যেগুলো মানে ফিজিওথেরাপির মাধ্যমে হয়, তো মাসেল স্ট্রেংথেনিং করলে ওখানেও 50% ব্যথাটা চলে যায়। আচ্ছা, এটা কি সব বয়সী মানুষদের জন্য নাকি স্পেসিফিক কোনো এজ রয়েছে যাদের জন্যই কার্যকর? অ্যাকচুয়ালি আমাদের সাইকোলজিটা একটা লার্নিং, তো থ্রু আউট আমাদের লাইফ কিন্তু লার্নিং মেথডের উপর দিয়ে চলে, এগুলো সবই লার্নিং। তো এবার যত বয়স বাড়বে লার্নিংটা তত ডিফিকাল্ট হবে। আমি উদাহরণ দিয়ে বলি, দেখবেন আমরা বাচ্চাদের কত সহজে শেখাতে পারি, এবার যত একটু বয়স বাড়ে তাদের শেখাতে গিয়ে তো একটু অসুবিধা হয়। তবে সবার ক্ষেত্রেই উপযোগী। কোন এজ থেকে কার্যকর হতে পারে? অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদের তো ব্যথাজনিত সমস্যা এগুলোর কথা আমরা মানে মেডিটেশনের কথা খুব একটা ভাবি না, আর আমি তো জেনারেল মেডিটেশনের কথা এখানে বলছি না। সেজন্য ব্যথার চিকিৎসাতে অ্যাডাল্ট যাদের আইকিউটা মানে রিজনিংটা ভালোভাবে চলে এসেছে, ডেভেলপ করেছে, এই মানে যারা অ্যাডাল্ট এজ গ্রুপে, তাদের জন্যই আমরা মেডিটেশনটাকে রাখি। আচ্ছা, এরকম কেউ যে ব্যথায় ভুগছে তাদেরকে সেরকম কাউকে আপনি সাজেশনস দেবেন এই মেডিটেশনের পন্থা অবলম্বন করতে, কিভাবে হবে সেটা? আচ্ছা, হ্যাঁ, আমাকে প্রথমে তাহলে ডায়াগনোসিসটা তো করতে হবে। ব্যথার তো সব রুগী আমার কাছে ব্যথার রুগী বেশি আসে, তার সাথে অ্যাসোসিয়েটেড অসুখগুলো আমাদের ঠিক করতে হয়। তো এইবার ব্যথার যখন আমরা চিকিৎসা করবো, ব্যথাটাকে আমাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার পর ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা আমরা দেবো, যেরকম আমি যদি বলি লো ব্যাক পেইন একটা পেশেন্ট আসলো, আচ্ছা, মানে স্টার্টিং এ মেডিটেশন নয়? না, স্টার্টিং এ আমরা মেডিটেশন বলি না। আমরা স্টার্টিং এ মেডিটেশন করলে সেটাতে লাভ হয় না, কারণ মেডিটেশনটাকে আমরা এখনো পর্যন্ত মেইনটেনেন্স থেরাপি হিসাবেই রেখেছি। যে লং টার্মে যখন একটা মানুষকে অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে, সেই ওষুধগুলো আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারছি। স্ট্রেস লেভেল যখন কমিয়ে ফেলছি, আমরা দুটো গ্রুপের অনেক আর্টিকেল আছে এখনকার দিনে, আমি বলে গেলাম এটা তো হবে না, সায়েন্টিফিক আর্টিকেল আছে, এভিডেন্স বেসড মেডিসিন। তো সেই অনুযায়ী আমরা দেখেছি যে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা গ্রুপ আমরা দেখেছি তাদের স্ট্রেস লেভেল অনেক হাই, আর একটা গ্রুপ দেখা যাচ্ছে তাদের
সোশিও ইকোনমিক কারণেই হোক স্ট্রেস লেভেল অনেক কম, তারা খুব নিশ্চিন্তে আরামে আনন্দে থাকে। এই স্ট্রেস লেভেল হাই যাদের, তাদের একাধিক অ্যান্টি রিউমেটয়েড যেটাকে বলে DMARD এগুলো তাদের লাগছে এবং তাদের ওষুধ কমানো যাচ্ছে না। আর যাদের স্ট্রেস লেভেল কম, যেটা আমি বলেছি আমাদের শরীরে দু রকমের কেমিক্যাল হয়, একটা হচ্ছে হ্যাপি কেমিক্যাল, একটা হচ্ছে স্ট্রেস কেমিক্যাল। তো এটা সত্যি কথা যে হ্যাপি কেমিক্যাল গুলো আমাদের মেডিটেশনের মাধ্যমে কিন্তু বাড়ে। তারপরে রিল্যাক্সেশন, এই যে বললাম যে মাসেল টট হয়ে আছে, টাইট হয়ে আছে, এটাকে আমরা দীর্ঘকালীন মেয়াদে যাতে মাসেলটা এরকম টাইট হয়ে না থাকে, শুধুমাত্র মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে আমরা শর্ট টার্মে ওটাকে ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু দীর্ঘকালীন মেয়াদে করতে গেলে তখন আমরা মেডিটেশনের রিল্যাক্সেশন থেরাপিগুলো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা প্রয়োগ করি। কারোর ক্ষেত্রে সেটা আমি বললাম অটো সাজেশন ভিজুয়ালাইজেশন হতে পারে, কারোর ক্ষেত্রে ফ্রি অফ অ্যাসোসিয়েশন মেন্টাল পারগেশন হতে পারে, তার কনফ্লিক্ট গুলোকে আমি দূর করে দেওয়ার মাধ্যমে মানুষ সেরে যায়। আবার কারোর ক্ষেত্রে কন্টেম্পলেটেশন অফ নেচার, যেটা বললাম যে আমাদের শব্দ হতে পারে, তারপরে গন্ধ হতে পারে, তারপরে এই যে রং বর্ণ, যে যে জিনিসটা পছন্দ করে এর মধ্যে আস্তে আস্তে ডুবে যাওয়া, কন্টেম্পলেটেশন অফ নেচার। তাহলে অন্যান্য চিকিৎসা পদ্ধতি বা মেডিটেশনের মধ্যে আপনি পার্থক্য কিভাবে দেখছেন? পার্থক্য এটাই, আমরা অন্যান্য চিকিৎসা বলতে আমাদের যে কনভেনশনাল চিকিৎসা মেডিসিনের মাধ্যমে বা সার্জিক্যাল ট্রিটমেন্ট, তো এগুলো একটা হচ্ছে সাইড এফেক্টের কথা যদি বলি, সেক্ষেত্রে অনেক সাইড এফেক্ট আছে। আমরা কেমিক্যাল মলিকুল শরীরে ব্যথার ওষুধ তো যেগুলো মানে এই যে আমরা সব সময় খেয়ে থাকি যেসব ব্যথার ওষুধ, সেগুলো তো শরীরের প্রত্যেকটা বিশেষ করে কিডনিটাকে একদম ক্ষতিগ্রস্ত করে ফেলে। আমি এর আগেও বলেছি যে আমরা ব্যথার ওষুধ প্রেসক্রিপশনে প্রায় এই ব্যথার ওষুধগুলো যেগুলো বললাম লিখি না, তার একটাই কারণ, তার যদি একবার হ্যাবিট হয়ে যায় ওইটা দেখিয়ে ওষুধ কেনা, সেটা তার পক্ষে একদম বিপজ্জনক। অর্থাৎ এটাই বোঝা গেল যে তাদেরকে আগে মানসিকভাবে মানে মেইন সমস্যাটাকে দূর করে মেডিসিন নিয়ে তারপর মানসিকভাবে ঠিক থাকার জন্য এই মেডিটেশনের পথ অবলম্বন করা উচিত। অর্থাৎ আজকের এপিসোড থেকে মূলত আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, অবশ্যই কেটে চুলে গেলে তো মেডিটেশন করলে ঠিক হবে না, তখন আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে, প্রপার ডায়াগনস্টিক সমস্তটাই দরকার। এবং ঠিক তারপরে যে আমাদের মানসিকভাবে যে আমরা ডিপ্রেসড হয়ে যাই বা মানসিকভাবে যে সমস্যাগুলো তৈরি হয়, তখন কিন্তু একটা সময় পর আমাদের মেডিটেশনের দিকেই আসতে হবে এবং সেই সময় আমরা মানসিকভাবে ধীরে ধীরে হিল হবে এবং যেই সমস্যাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং আশা করি আজকের এপিসোড আপনাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। এবং একইভাবে আজকের মতো এই পর্যন্তই, এবং পরবর্তী এপিসোডের জন্য চোখ রাখতে হবে সিরিবিএন এর পর্দায়। নমস্কার।